আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কথা বলছি আমেরিকার নিউ ইয়র্ক শহর থেকে। বাংলাদেশ থেকে পরিচিত ভাই এসেছেন তার পরিবারকে নিয়ে আমেরিকাতে বেড়ানোর জন্য ট্যুরিস্ট ভিসায়। আজকে তিনার সঙ্গে বিস্তারিত বিষয়টা নিয়ে আলোচনা করব যে তিনি আমেরিকার ভিসার জন্য কোন কোন ওয়েতে চেষ্টা করেছেন এবং তার প্রস্তুতি পর্বগুলো কেমন ছিল এবং আমেরিকাতে এসে কেমন লাগছে, এসব নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো আপনাদের প্রচেষ্টা এবং ইচ্ছের পালে হাওয়া দিবে বলে আশা করছি। এবং আপনারা যারা ইচ্ছে প্রকাশ করেন যে আমেরিকাতে আসবেন, তাদের জন্য বিষয়টা অনেক সহজ হবে। চলুন যাওয়া যাক। ফাইনালি আমার সামনে বসা আমার গেস্ট, তিনি একজন ভেরি নাইস পারসন, সাথে খুব ভালো একজন বাবা এবং সাথে খুব বিউটিফুল একটা ফ্যামিলির সদস্য, এবং তার চেয়ে বড় কথা তিনি খুবই পরিশ্রমী। আজকে তার আমেরিকা আসার ফুল ট্যুরটা সম্বন্ধে, তার আগের প্ল্যান এবং আসার জন্য তার কী ধরনের পরিকল্পনা ছিল, সব কিছু নিয়ে কথা বলবো এবং প্রশ্ন করবো তাকে। এখন ভাই, আপনার পরিচয়টা দিয়ে শুরু করি। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল। আমি পেশায় একজন আইনজীবী। আমি থাকি ঢাকা বাড্ডা এলাকায়। আমি কর্পোরেট ল প্র্যাকটিস করি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, বিশেষ করে কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং পাশাপাশি লোকাল কয়েকটা কোম্পানি আছে যেখানে আমি ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং কোম্পানি ম্যাটার্স ইস্যুগুলো নিয়ে আমি কাজ করে থাকি। আপনার আমেরিকা আসার আগে আপনি কোন কোন দেশে ট্রাভেল করেছেন? আমি আমেরিকা আসার আগে সবার প্রথমে আমি যে দেশটা ভিজিট করেছিলাম সেটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া ছিল, সিঙ্গাপুর গেছি আমি, তারপরে থাইল্যান্ড গিয়েছি একাধিকবার, মালয়েশিয়া গিয়েছি একাধিকবার। সেটা আজ থেকে প্রায় 8-10 বছর আগে, 2016 সালে 13 সালে মালয়েশিয়া গেছি। এরপরে গেছি সিঙ্গাপুর, সিঙ্গাপুর থেকে আসার পরে গেছি থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে আসার পরে গেছি ইউএই। মানে আপনি কি আমেরিকা আসবেন এই জন্য এতগুলো কান্ট্রি ট্রাভেল করা নাকি? না, বেসিক্যালি আমেরিকা তো সবারই, আমি তো মনে করি বাংলাদেশের যারা এই ভ্রমণ পিপাসু মানুষ তাদের মধ্যে 80% লোকেরই একটা ইচ্ছা থাকে। আপনি তো সুইজারল্যান্ডেও গেছেন? হ্যাঁ, ইচ্ছা থাকে ইউএসএ যাওয়ার। আমি সাধারণত এই এশিয়া এবং সাবকন্টিনেন্টালের বেশ কয়েকটা দেশ ঘোরার পরে আমার মনে হয়েছে যে আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো একটু ভিজিট করি। তো সেই হিসাবে আমি প্রথমে ফ্রান্স এম্বাসির মাধ্যমে অ্যাপ্লিকেশন করি সেনজেন ভিসার জন্য। এটা হচ্ছে 2023 সালের প্রথমের দিকে। তো তখন সেনজেন ভিসাতেও আমার বেশ কিছু রিকোয়ারমেন্ট ছিল যেগুলো ফুলফিল করছি। তার মধ্যে প্রথম যেটা ছিল ব্যাংক স্টেটমেন্ট এবং প্রিভিয়াস আমার ট্রাভেল হিস্ট্রি যে ইস্যুগুলো আছে এগুলা তারা জিজ্ঞাসাও করেছিল আপনি কোথায় গিয়েছেন। তো সেই হিসাবে আমি প্রথমবার 2023 সালের আমি গিয়েছিলাম হচ্ছে সেপ্টেম্বর মাসে প্যারিস, ইটালি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, জার্মানি। তারপরে আপনার ট্রাভেল হিস্ট্রি খুবই স্ট্রং আমেরিকা আসার ক্ষেত্রে। হ্যাঁ, আমেরিকা আসার উদ্দেশ্য তো অবশ্যই ছিল, সেই হিসাবে আমি আমেরিকা আসার উদ্দেশ্য না, মানে আপনার ট্রাভেল হিস্ট্রিটা অনেক স্ট্রং, তারপরে তো আপনার আমেরিকা আসার ইচ্ছে আর কি। তো আপনার কি মনে হয় যে আমেরিকা আসার ক্ষেত্রে প্রিভিয়াস ট্রাভেলগুলা কাজে দেয়? আমার আমেরিকা এম্বাসিতে ইন্টারভিউ ফেস করেছিলাম, সেখানে একজন ভদ্রলোক আমার ইন্টারভিউ নিয়েছে। উনি আমাকে প্রথম কোশ্চেন যেটা করছে, তো তুমি কেন যাবা, মানে আমেরিকা কেন যাবা? আমি বলেছি যে আমি আমার ভ্যাকেশন পিরিয়ডে যাচ্ছি উইথ মাই ফ্যামিলি অ্যান্ড মাই চিলড্রেন অলসো আর ইন স্কুল স্টুডেন্ট, দ্য ভ্যাকেশন পিরিয়ড উদযাপনের জন্য। তো তখন বলছে যে তুমি কোন কোন দেশ ঘুরছো? আমি বলছি যে প্রথমে বলছি ফ্রান্স, সুইজারল্যান্ড। তো তখন ফ্রান্স বলার পর সে সাথে সাথে আমাকে দ্রুত রিয়েক্ট করছে, প্যারিস, তুমি লুভার মিউজিয়াম গেছো? আমি বলছি হ্যাঁ, অফকোর্স গেছি। আপনার আমেরিকার ভিসা কি প্রথমবার? হ্যাঁ, আমি 2013 সালে আমি এবং আমার ওয়াইফ, তখন আমাদের কোনো বাচ্চা হয় নাই, তখন আমরা দাঁড়িয়েছিলাম ট্যুরিস্ট ভিসার জন্য, B1 B2 ভিসার জন্য। তো সেই সময়ের একটা আমার এক্সপিরিয়েন্স আছে এবং খুবই ইন্টারেস্টিং ইস্যু। সেই সময়ের প্রসেসটা ছিল যে পাসপোর্ট রেখে দেওয়ার সাথে সাথে একটা কাগজে সিল দেওয়া, লাল সিল দিয়ে ওই কাগজটা ডেলিভারি দিত। মোস্ট প্রবাবলি অনেকেই জানেন এটা। তো আমাদের ইন্টারভিউর সময় নর্মালি জিজ্ঞেস করেছিল কি কোথায় যাবেন, কেন যাবেন, সে প্রশ্নগুলোর উত্তর আমরা দিয়েছিলাম। দেওয়ার পরে উনি ফিঙ্গারও কমপ্লিট হয়ে গেছে। তখন ইন্টারভিউর সময় ফিঙ্গারপ্রিন্ট দিত সাথে সাথেই। এখন যেমন সেপারেটলি ফিঙ্গারপ্রিন্ট নেয়, তখন কিন্তু সেটা ছিল না। তো ফিঙ্গার একবার নিয়েছে, নেওয়ার পরে উনি আমাদের পাসপোর্ট রেখে দেওয়ার পরে উনি আমার ওয়াইফকে ডেকে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি ম্যাম, আপনি আরেকবার ফিঙ্গার দেন। তো
আরেকবার ফিঙ্গার দেওয়ার পরে আমার ওয়াইফ হয়তো একটু ভীত হয়ে গেছিল, তো তখন উনি বুঝতে পেরে এইটা বলছে যে ঠিক আছে এবার না আপনারা নেক্সট টাইমে ট্রাই করেন। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে যদি একবার ডিনাই হয় সেটাতে আসলে হতাশ হওয়ার কোনো কিছু না, নেই, কারণ আপনি হতাশ নিজে তো হওয়ার তার প্রুফ। আমি নিজেই তার প্রমাণ। আচ্ছা, আর আমি যতদূর স্টাডি করে দেখেছি, আমি এই ডিএস 160 ফর্ম নর্মালি এবং আমেরিকান কনসুলেটে যে রুলস আছে সেটা হচ্ছে কোনো একবার ভিসা রিফিউজ হওয়ার পরবর্তী 3 মাস পরে ভিসা অ্যাপ্লিকেশন করলে 3 মাস পরে। 3 মাস পরে, আমি যেহেতু আইনের ছাত্র সেই হিসেবে আমি দেখেছি তাদের কিছু লস এবং রেগুলেশন আছে যেটা একদম ক্লিয়ারলি মেনশন দ্যাট যে আফটার 3 মান্থস আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু আপনার প্রিভিয়াসলি যে ল্যাকিংসটা আছে সেটা যদি আপনি ওভারকাম করে অ্যাপ্লিকেশন করতে পারেন দেন। তার মানে প্রথমে যে সমস্যাটার কারণে বা আপনার নার্ভাসনেস হোক বা আপনি তথ্যের অপ্রতুলতা হোক বা যেটার কারণে হোক, যদি আপনি ডিনাই হন, সেকেন্ড টাইম আবার সেই সমস্যাটা সমাধান করে আপনার দাঁড়ানো দরকার। তারপরে ফার্স্ট টাইম যখন আপনি ডিনাই হন, আপনার কি তার আগে কোনো ট্রাভেল হিস্ট্রি ছিল? হ্যাঁ, তার আগে আমার ট্রাভেল হিস্ট্রি ছিল, ইন্ডিয়া ছিল। ইন্ডিয়া ছিল, আচ্ছা। তো আপনি কি নিজে নিজে অ্যাপ্লাই করেছেন নাকি কাউকে দিয়ে? আমি প্রথমবার করেছিলাম একটা এজেন্সির মাধ্যমে, সেকেন্ড টাইম আমি যেটা অ্যাপ্লিকেশন করেছি 2023-24 শেষে, সেটা আমি নিজেই অ্যাপ্লিকেশন করেছি। তার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করে নিই, যেটা যে অনেকে মনে করে যে ফার্স্ট টাইম আমি রিফিউজ হয়ে গেছি, সো সেকেন্ড টাইম আমাকে, মানে ইভেন আমাকে একজন কমেন্টসে বলেছিল যে আমি সহ আরও 60 জন পার্সনকে ভিসা থেকে ডিনাই করছে, এবং অনেক এই ধরনের কমেন্টস আসে, আমাকে মেসেজও করে। তো তার মানে বিষয়টা এই যে আপনি একবার ডিনাই হয়েছেন ফাইন, মানে পরের বার না, বিষয়টা আমি যেটা ফিল করেছি এবং আমি যতটুকু স্টাডি করেছি তাতে আমি যেটা দেখেছি, অ্যাবসলিউটলি ভিসা ডিপেন্ডস অন ইওর কোশ্চেন অ্যান্সার এন্ড ডিপেন্ডস অন ইওর ফর্ম, ডিএস 160 ফর্ম। ডিএস 160 ফর্মে আপনি যে লেখাটা লিখেছেন, প্রশ্নের উত্তর বা যে ইনফরমেশন, লাইক হচ্ছে আপনি কোন কোন প্লেসে ভিজিট করবেন, কত তারিখ থেকে কত তারিখ, আপনার ডিউরেশন অফ ভিজিট। আমাদের দেশের যারা ইউএস এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন করে তার মধ্যে আই থিঙ্ক যে 50 থেকে 70% লোক নিজে ফর্মটা ফিল আপ করে না, কোনো এজেন্সি বা অন্য কারো ওয়ের মধ্যে করে। তাতে করে হয় কি যে এজেন্সি যে ইনফরমেশনগুলো পুট করে এবং আপনাকে কোশ্চেন যখন করে ইন্টারভিউর সময়, এটার মধ্যে পার্থক্য হয়ে যায়। এই পার্থক্য কারণে 90% ভিসা রিফিউজ হয়। বিকজ ভিসা রিফিউজ কিন্তু আসলে এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ, যে যখন আপনি এম্বাসি ফেস করবেন, তারা আপনার ফেস দেখে তারা মাইন্ড রিড করতে, আপনাকে রিড করতে পারে যে আপনার ভিতরে কি চলছে আর কি। Right. এই জন্যই মূলত বেশিরভাগ ভিসাগুলো ডিনাই হয়। এবং কনফিডেন্স একটা খুবই বড় বিষয়, এবং কনফিডেন্সটা গ্রো করবে যখন আপনার ওই ডিএস 160 ফর্মের ইনফরমেশনটা আপনার পুরোপুরি জানা থাকবে। এবং খুবই মোস্টলি ইন্টারেস্টিং যে জিনিস আমি যতদূর স্টাডি করে দেখেছি, যে কোনো রকমের ফলস এবং ফেক কোনো ইনফরমেশান আপনার এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম বা ভিসা রিলেটেড কোথাও দেওয়া উচিত নয়। এবং আরেকটা কথা, আমার মনে হয় যে প্রয়োজনের অতিরিক্ত কথা বলা, মানে যেটুকু প্রশ্ন করবে তার মধ্যেই সীমাবদ্ধ থাকা ভালো, অতিরিক্ত কথা বলা এবং এটা উচিত না। ডেফিনেটলি যেটা প্রশ্ন করবে সেটাই উত্তর দিতে হবে, আলাদা করে বিশেষ কিছু বলার প্রয়োজন নাই। এবং এখানে এসে আপনার কেমন লাগছে? এটা তো আমার এক্সপেক্টেড একটা কান্ট্রি, এবং লম্বা সময় ধরে আমার একটা মনের ইচ্ছা ছিল যে আমি ইউএসএতে যাব। আল্লাহ আমার এই স্বপ্নটা পূরণ করেছে। যেদিন আমাদেরকে ভিসা অ্যাপ্রুভের কার্ড দিয়েছে সেই দিনই আমরা এম্বাসির এক ধরনের ফেসবুক গ্রুপে বা ইউটিউব গ্রুপ ছিল, তারাও আমার ইন্টারভিউ নিয়েছে। তখনও আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছি এবং নিজের ইচ্ছার যে প্রতিফলন হয়েছে এই জন্য আমি আমার ইউএস এম্বাসিকে ধন্যবাদ দিয়েছি। আচ্ছা, একটা কোশ্চেন, আপনি তো এখানে এসে ঘুরলেন আলহামদুলিল্লাহ অনেক জায়গায়, কিন্তু বাংলাদেশ থেকে মানুষ যেটা মনে করে যে এখানে ধর্মীয় একটা ব্যাপার এবং খাবার সবকিছু মিলায় আমরা মনে হয় খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাই। আপনার কি এসে এখানে মনে হচ্ছে যে আমরা কেমন? একদমই না ভাই, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি মনে হয় বাংলাদেশে আছি। এবং আমার কাছে সবচেয়ে ভালো যে জিনিসটা লাগছে, এই জায়গার রিলিজিয়াস পিপল যারা আছে, বিশেষ করে ইসলাম ধর্মের অনুসারী যেসব ব্যক্তি, তাদের যে নামাজের বা ধর্মের প্রতি অনুশাসন বা ডেডিকেশন, মনের ইচ্ছা, টাইমলি নামাজ পড়া, এই জিনিসটা আমি খুবই অভিভূত হয়েছি। এবং আমার কাছে খুবই অবাক লাগছে যে আমাদের দেশের মুসলমানেরাও এইভাবে প্র্যাকটিস করা খুব কম আছে। আলহামদুলিল্লাহ। এখন আমরা মেইন প্রসঙ্গে ফিরে যাই, কিন্তু যারা অ্যাপ্লিকেশন করছে ডিনাই হচ্ছে, এদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
এদের উদ্দেশ্যে আমার হোক সেটা ট্যুরিস্ট বা স্টুডেন্ট। স্টুডেন্ট ইস্যুটা আমি ক্লিয়ারলি বলতে পারবো না, তবে আমি যতদূর দেখেছি বিশেষ করে হচ্ছে ট্যুরিস্ট ভিসার ইস্যুটা আমি প্রথমে বলি। ট্যুরিস্ট ভিসার ইস্যুটা হচ্ছে আমার যে ব্যক্তিগত ওপিনিয়ন, যারা মানে ভিসা অ্যাপ্লিকেশন করবেন তারা অবশ্যই ডিএস 160 ফর্মটা প্রপারলি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন এবং কি কি ইনফরমেশন আপনি পুট করতেছেন সেটা অবশ্যই সত্য ইনফরমেশন হতে হবে। আপনি একটা কান্ট্রি ঘুরে আসেন, ওই একটা কান্ট্রি বলবেন, আপনার স্পেসিফিক যে আইটিনারি সেটা অবশ্যই ওইখানে মেনশন করবেন। আজে বাজে কোনো আইটিনারি মেনশন আপনি যদি তৃতীয় পক্ষ দিয়ে ফর্মটা ফিল আপও করান, আপনি নিজে থেকে সেটা তদারকি করতে হবে। তৃতীয় পক্ষে ফিল আপের অনেকগুলো প্রবলেম আছে। তার মধ্যে প্রথম যে সমস্যাটা হয়, ম্যাক্সিমাম জায়গায় আপনার এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ প্লাস হচ্ছে ইমেল আইডি, কন্ট্রাক্ট ইনফরমেশন, এবং বলা হচ্ছে যে ওই ফর্মে একটা ইনফরমেশন আছে, ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস ইন ইউএসএ। ফর্মে দিয়ে রাখছে ইয়েস, কিন্তু ফর্মের ইনফরমেশনে নাই রিলেটিভসকে। আবার এমনও হয়েছে নো দিয়ে রাখছে, অথচ ফ্রেন্ডের ঠিকানা সব দিচ্ছে। এই যে মিসম্যাচ ইনফরমেশন, তার মানে ওরা খুব স্ক্রুটিনি করবে। এবং ইন্টারভিউর টাইমে স্পেসিফিক্যালি আপনার ওই কোশ্চেনিয়ার ধরে ওরা ওই মনিটরের দিকে তাকায় এবং আপনাকে জিজ্ঞেস করে, এবং আপনাকে যেটা জিজ্ঞেস করে সাথে সাথে সে মনিটরে তাকায় যে আপনি কি ইনফরমেশন এখানে পুট করেছেন। এই দুইটার মিসম্যাচ হলে ওরা না করবে। আরেকটা বিষয় যেটা হলো যে কনফিডেন্টটা খুব মানে খুবই ডেফিনেটলি এগুলো ভেরি পজিটিভ থাকতে হবে আপনার অ্যাপ্রোচ, যে আপনি ভিসা আপনাকে দিবে এবং আপনি আদায় করে নিতে হবে। কোনো জড়তা থাকলে তারা এটা ডাউট ফিল করে। সরি, আমি একটু ইন্টারাপ্ট করি। বাংলাদেশ ওভার পপুলেটেড একটা কান্ট্রি, কিন্তু বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা কান্ট্রি, আমেরিকার মতো জায়গাতে, এই নিউ ইয়র্কের মতো এত বড় একটা শহরে এসে বাংলাদেশিদের যে পদচারণা আপনি দেখলেন, একদম হোয়াইট হাউস থেকে শুরু করে রাস্তায়, এই প্রত্যেকটা সেক্টরে, আপনার কাছে কি মনে হচ্ছে যে এরপরেও বাংলাদেশিদের হতাশ হওয়ার কোনো কারণ আছে, যে বরাবর যে কারণে হোক আমরা চেষ্টা করব না, এই ধরনের কোনো কিছু মনে হচ্ছে? না, আমার কাছে একদম কমপ্লিটলি মনে হয়েছে যে বাংলাদেশের লোকজন ইউএসএ তে, বিশেষ করে নিউ ইয়র্কে আমি যাদেরকে দেখেছি, তারা খুবই ভালো পজিশনে আছে এবং মিক্স আছে, কিন্তু হ্যাঁ সব পজিশনে আছে, খুবই ভালো পজিশন, এবং তাদেরকে সবাই ভালো জানে, এবং তাদের মধ্যে একটা পারিবারিক বন্ধন, একটা হৃদ্রতা আছে, একটা গুড ইমেজ আছে, যে ইমেজটা আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা আমরা দেশে থেকে আমরা ফিল করি না। এখন অ্যাপ্লাই করার জন্য ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা, এই বিষয়গুলো কোনো ভ্যারি করে কিনা আপনার, মানে অনেস্ট যেটা আপনি ফেস করছেন এই ধরনের পরামর্শ? নর্মালি যে ইস্যুটা আমি দেখেছি বা আমার কাছে মনে হয়েছে, ধরেন আপনি একজন সিঙ্গেল অ্যাপ্লিক্যান্ট, আপনার প্রফেশন কি, আপনি অ্যাজ এ প্রাইভেট সার্ভিস হোল্ডার, আইদার আপনি সেলফ এমপ্লয়েড, আপনার আর্নিংসটা ডিপেন্ডস অন আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনি কত টাকা ইনকাম করেন। এখন দেখা গেল আপনি আমেরিকার টিকিটের ভাড়াই হচ্ছে 2 লাখ টাকা। দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে যে আপনি কি করেন, আপনার পেশা কি, সেটার সাথে আপনার মান্থলি অথবা অ্যানুয়াল ইনকাম। কয়টা জায়গায় আপনার এরকম দেখাইতে হয় যে আপনি বাৎসরিক কত টাকা ইনকাম করেন? এই ফর্মে না, ফর্মে আপনি একটা জায়গায় আছে অ্যানুয়াল অথবা মান্থলি ইনকাম, আপনি প্রফেশনের সাথে রিলেটেড, সেটা যে বলতে হয় যে এত টাকা, তা না, আপনার একটা প্রজেকশন আছে যে আপনি এত টাকা ইনকাম করেন, সেটা ডিপেন্ড করে আপনার ব্যাংক স্টেটমেন্টের উপরে। আই থিঙ্ক যে আপনি বললেন আপনি মান্থলি 1 লাখ টাকা স্যালারি পান, কিন্তু একমাত্র এটা প্রকাশিত না যে একমাত্র ইউএস এম্বাসির কাছে অ্যাক্সেস আছে, কন্ট্রোল সরাসরি আপনার ব্যাংক স্টেটমেন্টে। ও মাই গড, আমি এটা জানতাম না। হ্যাঁ, একমাত্র ইউএস এম্বাসির কাছে এই অ্যাক্সেসটা দেওয়া আছে, সরাসরি তারা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি জাজ করতে পারে। ও মাই গড, এটা একটা গুড মেসেজ, আমি এটা জানতাম না। আপনি যে অ্যাজ এ ট্যুরিস্ট, এটা প্রুভ করার জন্য আপনার আশেপাশের যেসব দেশ আছে ট্যুরিস্ট কান্ট্রি যেগুলো, বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, এই কান্ট্রিগুলো ভিজিট করে, আর মোটামুটি ফার্স্ট ক্লাস একটা কান্ট্রিতে ট্যুর দেয়া ভালো। যখন এবং ভিজিটারও একটা সিকোয়েন্স আছে, আপনি ধরেন যে ইউএস কেন্দ্র করেই যদি একের পর এক আপনি সব কান্ট্রি ঘুরে এসে দাঁড়ায় যান, তাতেও কিন্তু সমস্যা। তাহলে আপনি 1 বছরে ধরেন 2টা বা 3টা দেশ যেতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 বছর আপনি 5টা দেশ ঘুরে এসে দাঁড়াইলেন, তার মানে
প্রজেকশন করতেই পারে যে আপনি শুধুমাত্র ইউএস এম্বাসি ফেস করবেন দেখে একসাথে 5টা দেশ ঘুরে আসছেন। রাইট, কারণ আপনি যেহেতু আমেরিকাতে আসবেন, এটা আপনার সারা জীবনের একটা ব্যাপার। জি তো সেক্ষেত্রে আপনি আপনার জীবনের জন্য 3টা বছর বা 2-3টা বছর ইনভেস্ট করাই যায়, যে আপনি এক বছরে 2টা কান্ট্রি ঘুরলেন, পরের বছর আরও 2টা কান্ট্রি ঘুরে আপনি তারপরে অ্যাপ্লাই করুন। মানে এটা একটা টার্গেটে রাখতে হয় যে আমি একটা সময়ের পরে দাঁড়াবো, সেভাবে নিজেকে প্রিপেয়ার করা আর কি। যাই হোক ভাই, আপনার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। আমার মনে হয় যে অনেকের অনেক ধরনের কোশ্চেনের অ্যান্সার আমরা দিতে পেরেছি। আমি ভিডিওটা আর দীর্ঘ না করি, আপনাকে অনেক থ্যাংক ইউ, আর আপনাদের আমাদের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খায়ের। জি থ্যাংক ইউ।